তো আজকের ভিডিওর টপিক হচ্ছে আমরা আদর্শ গ্যাসের চাপের রাশিমালা দেখব। অর্থাৎ আমরা জানি কোন একটা পাত্রের ভিতরে যদি আমরা গ্যাস রাখি তাহলে সেই গ্যাসের অণুগুলো কি করে বলতো বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করে। ফলে কি হবে, এই গ্যাসের অণুগুলো পাত্রের দেয়ালের উপর একটা কি দেবে বলতো চাপ দেবে। কি পরিমাণ চাপ দেবে, এই চাপের মানটাই আমরা কি করবো বলতো বার করবো। ঠিক আছে, তো চাপের মান বার করার জন্য আমাদের একটা কি লাগবে, সূত্রের দরকার হবে, একটা রাশির দরকার হবে। সেই রাশিটা আমরা কি করবো বলতো বের করে দেখবো। ঠিক আছে, তো আদর্শ গ্যাসের চাপের রাশিমালা আমরা এখন বের করবো। তো এটা প্রমাণ করার জন্য আচ্ছা তার আগে আরেকটা কথা বলে যে আদর্শ গ্যাসের চাপের রাশিমালার সূত্রটা আমি প্রমাণ করে দিচ্ছি। তো কেউ যদি মনে করো যে প্রমাণটা দেখবো, প্রমাণটা শিখবো, তাহলে শিখে নিও। আর যদি মনে করো না প্রমাণ শিখবো না, যে সূত্রটা মুখস্থ করবো, সূত্র মুখস্থ করে নিও, কারণ এই প্রমাণগুলো কোথাও আসে না। তো দেখো, এটা প্রমাণের সাথে আমরা এল দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বিশিষ্ট একটা ঘনক কল্পনা করে নিছি। অর্থাৎ আমরা একটা ঘনক কল্পনা করছি যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই কি বলতো সমান, এবং এর প্রত্যেকটির মান কি বলতো এল। ঠিক আছে, তো এই পাত্রের ভিতরে আমরা কি রাখছি, গ্যাসের অণু রাখছি। কত সংখ্যক, এন সংখ্যক কি রাখছি বলতো গ্যাসের অণু রাখছি। এই যে গ্যাসের অণুগুলো আছে, তো ধরো এখানে একটা কি আছে বলতো গ্যাসের অণু আছে, এখানে আর একটা গ্যাসের অণু আছে, এখানে কি আছে গ্যাসের অণু আছে, এখানে একটা গ্যাসের অণু আছে। এগুলো কি বলতো অসংখ্য কি বলতো গ্যাসের অণু এই পাত্রের ভিতরে। হ্যাঁ, এই প্রতিটি যে অণু আছে, এই প্রতিটি অণুর ভর আমরা কি ধরলাম বলতো এম। প্রতিটি অণুর ভর কি বলতো এম। তাহলে এই পাত্রের ভিতর যতগুলো আমরা গ্যাস রাখছি, এই গ্যাসের টোটাল ভর কত হবে, গ্যাসের টোটাল এনটি অণু আছে, প্রতিটি অণুর ভর এম। তাহলে টোটাল ভর কত হবে এম এন, যেটাকে আমরা বড় হাতের এম দ্বারা প্রকাশ করছি। এগুলো খেয়াল রাখতে হবে কিন্তু, কারণ সমীকরণের ভিতরে এই প্রত্যেকটা জিনিসের মিনিং আছে। বড় হাতের এম কি, ছোট হাতের এম কি, প্রত্যেকটা জিনিস আমাদের বুঝতে হবে। ঠিক আছে, তো দেখো, তো এখানে আমরা প্রমাণের সুবিধার্থে আমরা এখানে আমরা যেহেতু জানি কি বলতো গ্যাসের অণুগুলো বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করে, তো এলোমেলো ভাবে যে কোনো দিকে কি করতে পারবো তো ছোটাছুটি করবে। তো আমরা এতগুলো অণু কল্পনা করে আমরা একটি অণু কল্পনা করলাম। আর এই যে গ্যাসের যে অণুগুলো আছে, এই অণুগুলোর টোটাল যে আরএমএস বেগটা আছে সেটা আমরা ধরলাম কি বলতো সি। তাহলে গ্যাসের অণুর গতিবেগ এটা আমরা ধরলাম সি। এটাকে সিআরএমএস যেটাকে আমরা বলি সেটা আর কি। তো সিআরএমএস না আমরা এটাকে শুধুমাত্র সি দ্বারা প্রকাশ করতে পারি। গত ক্লাসে আমরা দেখছি এগুলা। ঠিক আছে, তাহলে গ্যাসের অণুগুলোর যে বেগ, এই যে টোটাল যে সর্বাধিক যে আমাদের যে টোটাল যে বেগটা আছে বর্গমূল গড় বর্গবেগ, এটা আমরা ধরলাম কি বলতো সি। এই পাত্রের ভিতরে যে অণুগুলোর যে বেগটা আছে কি বেগে যাতায়াত করতেছে, সি বেগে কি করতেছে বলতো ছোটাছুটি করতেছে। তো এগুলো আমরা সবগুলো অণু না ধরে এখন আমরা একটা অণুর জন্য কল্পনা করে নিব। তো আমরা একটা অণু নিয়ে কি করি বলতো, এই সূত্রটা কি করি বলতো প্রমাণ করি। তো এই সবগুলো অণু আমরা কি করলাম বলতো আপাতত কি করলাম বাদ দিলাম, এই একটা অণু নিয়ে আমরা কি করবো বলতো কাজ করবো। তো এই অণুটা তুমি ধরো এই দিক বরাবর কি হচ্ছে বলতো C1 বেগে কি বলতো গতিশীল। এই অণুটা C1 বেগে গতিশীল। তাহলে একটি অণুর বেগ আমরা ধরে কল্পনা করবো, যে ধরি একটি অণুর বেগ, একটি অণুর বেগ, হ্যাঁ এটা হচ্ছে সেটাকে আমরা ধরো C1 ধরে নিছি। তো এই যে বেগটা আছে, এই বেগটা এলোমেলো ভাবে সব দিকে কি করবো তো ছোটাছুটি করবো। তা এই বেগটা এই দিক বরাবর যাচ্ছে, তো এই বেগের আমরা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর তিনটে উপাংশ বের করে নিব। তাহলে C1 বেগের এক্স অক্ষ বরাবর উপাংশ আমরা ধরলাম এটা, ওয়াই অক্ষ বরাবর উপাংশ আমরা ধরলাম এটা, আর এটা জেড অক্ষ বরাবর কি ধরলাম বলতো উপাংশ আমরা ধরলাম এটা। এক্স অক্ষ বরাবর এই C1 এর বেগের উপাংশ এটাকে আমরা ধরলাম ইউ, আর ওয়াই অক্ষ বরাবর C1 এর যে উপাংশ এটাকে আমরা ধরলাম আমরা ভি, আর জেড অক্ষ বরাবর C1 এর যে উপাংশ এটাকে আমরা ধরলাম কি বলতো ডাব্লিউ। ঠিক আছে, তাহলে এই তো এক্স, ওয়াই আর জেড অক্ষ বরাবর, তাহলে এক্স অক্ষ বরাবর দেখো, এক্স অক্ষ বরাবর এই C1 এর উপাংশ এটাকে আমরা ধরলাম কি বলতো ইউ। ঠিক একই ভাবে ওয়াই অক্ষ বরাবর C1 এর উপাংশ এটাকে আমরা ধরলাম কি বলতো ভি, এবং জেড অক্ষ বরাবর C1 এর উপাংশ এটাকে আমরা কি হচ্ছে বলতো ডাব্লিউ। ঠিক আছে, তাহলে এই টোটাল যে বেগটা আছে C1 টা যেটা আছে সেটাকে আমরা কি লিখতে পারবো বলতো C1 = √ কত হবে বলতো v + u + v + w, u + v + কি আসবে বলতো w। ঠিক আছে, এবং শুধু u + v + w না, u² + v² + কি আসবে বলতো
ডাব্লিউ স্কয়ার, এটা সমান কি বলতো c1। লব্ধির এই তো আমরা হচ্ছে লব্ধি বেগ তিনটা যদি উপাংশ থাকে অর্থাৎ এটা যদি থাকে তাহলে সেটা আমরা লব্ধি বেগ সি আর বার করতাম না ওইরকম করে, ঠিক আছে। তাহলে ভি স্কয়ার প্লাস ইউ স্কয়ার প্লাস টি আসলে বলতো ডাব্লিউ স্কয়ার, এটা আমাদের কি আসলে বলতো c1, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারবো না যে c1 স্কয়ার সমান কত হবে বলতো ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস কি আসবে বলতো ডাব্লিউ স্কয়ার। এটা বেগের এক্স ওয়াই জেড অক্ষ বরাবর যেগুলো উপাংশগুলো সেগুলো বড় করলে এটা আমরা কি বলতো পেয়ে যাব। এটা আমাদের কি হলো বলতো থাকুক, এটা আমাদের বের করা থাকুক। এখন দেখো এই যে কণাটা আছে, এই কণাটা c1 যে কণাটা, এটা তুমি ধরো যে x অক্ষ বরাবর কি করলো বলতো যাত্রা শুরু করলো, x অক্ষ বরাবর যাত্রা শুরু করলো। x অক্ষ বরাবর যাত্রা শুরু করে সে এই দেয়ালে গিয়ে কি হলো বলতো ধাক্কা লাগলো। তো তুমি নাম দাও, এই দেয়ালের নাম দাও কি বলতো a। তাহলে এই দেয়ালে গিয়ে কি হবে বলতো ধাক্কা খাবে, ধাক্কা খাওয়ার পর আবার কি হবে বলতো পুনরায় বিপরীত দিকে ফিরে আসবে। আমরা জানি আদর্শ গ্যাসের অণুগুলোর কি হবে বলতো, আদর্শ গ্যাসের অণুগুলোর গতিশক্তি কেমন, স্থিতিস্থাপক, তাই না? কারণ মানে কি সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে গতিশক্তি কি থাকে বলতো সমান থাকে। আমরা হচ্ছে এতে দেখে আসছিলাম আদর্শ গ্যাসের যে গতিতত্ত্ব যে স্বীকার্যগুলো সেখানে দেখছিলাম যে গ্যাসের অণুগুলোর গতিশক্তি সম্পূর্ণ কি বলতো স্থিতিস্থাপক। তার মানে কি হবে সংঘর্ষের আগের বেগ এবং সংঘর্ষের পরের বেগ কি হবে বলতো সমান হবে। তাহলে এই যে অণুটা আছে এই দিক বরাবর গেল, গিয়ে ইউ বেগে গিয়ে কি করলো এই দেয়ালে ধাক্কা খেলো, ধাক্কা খাওয়ার পর আবার কি হবে বলতো ইউ বেগে বিপরীত দিকে ফিরে আসে, এই পাশে যে দেয়াল আছে আবার এই দেয়ালে কি হবে বলতো ধাক্কা খাবে। এটা ধরো বি দেয়াল, ঘনকটা আছে না, ঘনকের এখান থেকে একটা অণু এই দিক বরাবর গেল, এই দেয়ালে ধাক্কা খাইলো, ধাক্কা খায় আবার ওই ঠিক সেম বেগ নিয়ে তার বিপরীত দিকে আবার কি হলো বলতো ফিরে আসলো। তাহলে এই যে দুইটা দেয়ালে যখন ধাক্কা খাইলো, এই ধাক্কা খাওয়ার পর যখন এইদিকে ফিরে আসলো, তাহলে এটা এম ভরের একটা কি ছিল বলতো কণা ছিল। ধরে নাও যে এম ভর, আমরা বলে নিছি প্রতিটি অণুর ভর কি বলতো এম। তাহলে এই যে অণুটা আছে, এই যে কণাটা আছে, এটারও ভর কি হবে এম হবে। তাহলে এম ভরের একটা কণা ইউ বেগে কি হলো বলতো এখানে গিয়ে ধাক্কা গেল এবং বিপরীত দিকে আবার কি হলো ইউ বেগে ফিরে আসলো। তাহলে ধাক্কার আগে একটা ভরবেগ পরে আরেকটা কি আছে বলতো ভরবেগ, এই দুইটা ভরবেগ কি হবে বলতো সেম হবে। তাহলে এখানে যে ভরবেগের পরিবর্তন সেটা কতটুকু হবে সেটা তো আমরা ধরে নিই। তাহলে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, ঠিক আছে, c1 অণু, ঠিক আছে, এ দেয়ালে ঠিক আছে কি হয় বলতো ধাক্কা লেগে বিপরীত দিকে, ঠিক আছে, এক্স অক্ষ বরাবর, এখানে আরেকটা কথা লিখে নাও, ইউ বেগে গিয়ে কি হয় সিএন অণু এ দেয়ালে ধাক্কা লেগে বিপরীত দিকে কি হয় বলতো বি দেয়ালে কি করে ইউ বেগে আবার ধাক্কা দেয়, তাই না, ধাক্কা দেয়। তাহলে এই যে দুটো ধাক্কা দিল, এই যে দুইটা ধাক্কা দেওয়ার মধ্যে কি হলো বলতো ভরবেগের পরিবর্তন হলো। প্রথম ভরবেগ কি বলতো এম ইউ, শেষ ভরবেগে কত হবে বলতো এম ইউ, ঠিক আছে। তাহলে ভরবেগের পরিবর্তন কত, ধরো প্রথম ভরবেগ মাইনাস শেষ ভরবেগ, কিন্তু এই যে ইউটা আছে ইউটা কি হবে নেগেটিভ হবে, কারণ এই ইউটা গেছিল এইদিকে, এইদিকে ইউ বেগে গেছিল, পরের দিকে আবার কোন দিক বলতো বি দেয়ালে যখন ধাক্কা খেয়েছে তখন কত বেগে ইউ বেগে বিপরীত দিকে এসে কি হলো তো ধাক্কা খাইছে। তাহলে এটা যদি পজিটিভ হয় তাহলে এই ইউটা কি হবে বলতো নেগেটিভ হবে, তাহলে এই ইউ এর সামনে নেগেটিভ দিলে এখানে কি হবে বলতো একটা নেগেটিভ চলে আসবে। তার মানে কি হবে বলতো এই যে এ অণুটি এ দেয়ালে গেল, c1 অণুটি এ দেয়ালে গেল, ধাক্কা খেয়ে আবার কি হলো বলতো বি দেয়ালে আসলো। তাহলে ধাক্কার আগে এবং পরে যে ভরবেগের পরিবর্তন সেটা হলো এটি হলো কি বলতো ভরবেগের পরিবর্তন, ঠিক আছে। কিন্তু ধাক্কা যে খাইলো এই ধাক্কা খাইতে সময় কতটুকু লাগলো, এই দেয়াল থেকে এই দেয়ালে আসতে কতটুকু সময় লাগলো। এই সময়টা যদি দেয় আমরা দেখছি এখানে ইউ বেগে কি হচ্ছে বলতো যাতায়াত করতেছে, তার মানে কি বলতো সমবেগ, সমবেগে যদি চলে তো আমরা একটা সূত্র জানি এস ইকুয়াল কত বলতো ভিটি। এখান থেকে সময় যদি বার করতে যাই সময় কত হয় এস ডিভাইডেড বাই ভি, তার মানে কি দূরত্ব ডিভাইডেড বাই কি আসে বলতো বেগ। তাহলে আমরা যদি এখানে কি করি বলতো এটা এ দেয়াল থেকে বি দেয়ালে যেতে সময়, এ দেয়াল থেকে বি দেয়ালে যেতে সময়, এটা যদি আমরা বের করি টি ইকুয়াল কত হবে বলতো দূরত্ব কত এই দেয়াল আর এই দেয়ালের মধ্যবর্তী দূরত্ব কত এল, তাহলে এল এবং বেগ কত ইউ, তাহলে এটা হলো কি বলতো সময়। তাহলে এই টি সময়ে তো ভরবেগের পরিবর্তনটুকু হয়েছে নাকি, ভরবেগের পরিবর্তন কি ধাক্কা খায় আবার এখানে চলে আসছে না, তাহলে ভরবেগের পরিবর্তনটা কতটুকু সময় লাগছে এই টি সময়টাই লাগছে। তাহলে এই টি সময়ে ভরবেগের পরিবর্তন কত, টি সময়ে ভরবেগের পরিবর্তন এটা হলো, ঠিক আছে। তাহলে c1 অণুর
x অক্ষ বরাবর, কোন অক্ষ বরাবর? x অক্ষ বরাবর t সময় ভরবেগের পরিবর্তন কত আসলো? mu মাইনাস mu। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে কত আসবে বলো তো? 2mu। ওকে, তাহলে এখন দেখো ভরবেগের পরিবর্তনের হার x অক্ষ বরাবর যদি আমরা ভরবেগের পরিবর্তন হারটা বার করি, c1 অণু x অক্ষ বরাবর ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার, এটা x অক্ষ বরাবরই কিন্তু আমরা নিচ্ছি। তাহলে সেটা কত হবে দেখো তো? ভরবেগের পরিবর্তনের হার মানে কত? এটা ছিল কি বলতো? ভরবেগের পরিবর্তন 2mu, হার মানে কি? টোটাল সময়। এই সময়ে কতটুকু গিয়েছে বলতে গিয়েছে, অথবা হার মানে কি? একক সময় পরিবর্তন। তো তুমি যদি এখানে ঐকিক নিয়ম করো যে 1 সেকেন্ড সময়ে, ঠিক আছে, অথবা একক সময়ে, এতে t সময় ভরবেগের পরিবর্তন হয়েছে না, তুমি এখান থেকে একক সময়ে ভরবেগের পরিবর্তন নাও, সেটা কি হবে? ভরবেগের পরিবর্তনের হার না, ভরবেগের পরিবর্তনের হার মানে কি? একক সময়। তাহলে কি হবে? t টা নিচে যায় কি হবে বলতো? ভাগ হয়ে যাবে। তাহলে 2mu ডিভাইডেড বাই কত আসে বলতো? t। তো তুমি যেভাবে করো সমস্যা নেই। তাহলে c1 এর x অক্ষ বরাবর ভরবেগের পরিবর্তনের হার, টোটাল ভরবেগের পরিবর্তন ডিভাইডেড বাই টোটাল প্রয়োজনীয় সময়। তাহলে এটা কত আসবে বলতো? এই t এর জায়গায় আমরা কি লিখতে পারবো? l ডিভাইডেড বাই u না? তাহলে t এর জায়গায় এটা আমরা লিখে দেই l ডিভাইডেড বাই কত আসে বলতো? u। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসছে? 2mu স্কয়ার ডিভাইডেড বাই l। এই তো u টা উপরে যায় কি হবে বলতো? গুণ হবে। তাহলে c1 অণুর x অক্ষ বরাবর ভরবেগের পরিবর্তন আমরা কি করলাম বলতো? বার করলাম 2mlu স্কয়ার। একটা জিনিস খেয়াল করে দেখো, 2ml এটা কিন্তু কি বলতো? কনস্ট্যান্ট, অর্থাৎ l টা কি ছিল? দৈর্ঘ্য, আর m টা কি ছিল বলতো? ভর। জিনিসটা কি? এখান থেকে আরেকটা কি আসে বলতো? u। এই u টা কি ছিল? x অক্ষ বরাবর কি বলতো? বেগ। একই ভাবে যদি আমরা কি করি বলতো? এই c1 অণু y অক্ষ বরাবর ভরবেগের পরিবর্তনের হারটা বার করি, তাহলে কি হবে? 2ml, এটা y অক্ষ বরাবর বেগ। y অক্ষ বরাবর বেগটা কত ছিল? v না? তাহলে এখানে কত হবে? 2m ডিভাইডেড বাই l ইনটু v স্কয়ার। z অক্ষ বরাবর দিলে তাহলে কত হবে? 2ml ইনটু w স্কয়ার। তাহলে এটা আমরা লিখব যে c1 অণু y অক্ষ বরাবর ভরবেগের পরিবর্তনের হার, সেটা কত হবে? 2m v স্কয়ার ডিভাইডেড বাই l। আর c1 অণুর z অক্ষ বরাবর ভরবেগের পরিবর্তনের হার, এটা কত আসবে বলতো? 2m w স্কয়ার ডিভাইডেড বাই l। ঠিক আছে, তাহলে c1 এর মোট ভরবেগের পরিবর্তনের হার কত? x অক্ষ বরাবর ভরবেগের পরিবর্তনের হার প্লাস y অক্ষ বরাবর ভরবেগের পরিবর্তনের হার প্লাস z অক্ষ বরাবর ভরবেগের পরিবর্তনের হার। এটা কি হবে বলতো? c1 এর মোট ভরবেগের পরিবর্তনের হার। দেখো আমরা সেটা এখন বের করি, এগুলো সঙ্গে সঙ্গে নোট করে নিবা, এখন আমার মিশানোর প্রয়োজন জায়গা কম। ঠিক আছে, তো তাহলে c1 এর যদি আমরা কি করি বলতো? মোট ভরবেগের পরিবর্তনের হারটা বের করে নেই। কোন অক্ষ বরাবর? x অক্ষ বরাবর। তাহলে c1 অণুর মোট ভরবেগের পরিবর্তন, কোন অক্ষ বরাবর না, 3 অক্ষ বরাবর তো বের করে নিয়েছি। c1 অণুর মোট ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার, সেটা কত আসবে? তাহলে 2m u স্কয়ার ডিভাইডেড বাই l, x অক্ষ বরাবর প্লাস y অক্ষ বরাবর 2m v স্কয়ার ডিভাইডেড বাই l প্লাস z অক্ষ বরাবর 2m w স্কয়ার ডিভাইডেড বাই l। এখান থেকে দেখো 2m ডিভাইডেড বাই l কমন, 2m ডিভাইডেড বাই l কমন, এটা সমান কি আসে দেখো তো? u স্কয়ার প্লাস v স্কয়ার প্লাস w স্কয়ার। তো এখানে একটা লাইন কি দিছি বলো তো? মিশিয়ে দিছি। ভিডিও তোমরা কি করো বলো তো? পিছনের দিকে গিয়ে দেখো, এখান থেকে আমরা একটা জিনিস বের করে রাখছিলাম যে c1 স্কয়ার সমান, এটা বের করে রাখছিলাম u স্কয়ার প্লাস v স্কয়ার প্লাস w স্কয়ার। এই তো এটা বের করে রাখছিলাম। তাহলে এই তো এটা সমান দেখো তো, এটা c1 স্কয়ার না? তাহলে এখান থেকে কি লিখলাম বলতো? 2m l c1 স্কয়ার। ঠিক আছে, তাহলে এখন এখানে খেয়াল করো, c1 অণু, যে একটা অণু আমরা নিয়ে কল্পনা করছিলাম, একটা অণু, এই অণুটির মোট ভরবেগের পরিবর্তনের হার কত আছে দেখো তো? 2ml c1 স্কয়ার। তাহলে আমরা যদি আরেকটা অণু নেই, সেটাকে যদি c2 দেই, দ্বিতীয় অণুকে ধরো আমরা c2 ধরলাম, তৃতীয় অণুকে c3 ধরলাম, এটা প্রথম অণু ধরো ছিল c1, প্রথম অণু, দ্বিতীয় অণু আমরা c2, তৃতীয় অণু কি বলো? c3। একই ভাবে যদি আমরা তাহলে দ্বিতীয় অণু যদি ভরবেগের পরিবর্তনের হার বের করি, মোট ভরবেগের পরিবর্তনের, সেটা কথা হবে। তাহলে আমরা যদি দ্বিতীয় অণু অর্থাৎ c2 অণু মোট ভরবেগের পরিবর্তনের হার, সেটা কথা হবে দেখো 2ml কিন্তু সেম জিনিস। তাহলে এখানে c1 স্কয়ার, প্রথম অণু c1 স্কয়ার ছিল, তাহলে দ্বিতীয় অণু কত হবে? c2 স্কয়ার হবে।
ঠিক একইভাবে যদি আমরা তৃতীয় অণু নিই, C3 অণুর মোট ভরবেগের পরিবর্তনের হার, সেটা কত হবে 2m c3 স্কয়ার ডিভাইডেড বাই l। একইভাবে যদি আমরা কি নিই n তম অণুটা নিই, একবার n তম অণুটা, তাহলে সেটা কত হবে বলতো Cn অণুর মোট ভরবেগের পরিবর্তনের হার কত হবে 2m cn স্কয়ার ডিভাইডেড বাই কত আসে বলতো l। তাহলে এই C1 থেকে শুরু করে, প্রথম অণু থেকে শুরু করে সবগুলো অণুর যদি ভরবেগের পরিবর্তনের হার আমরা কি করে দিই বলতো যোগ করে দিই, তাহলে আমরা কি পাবো বলতো গ্যাসের অণুগুলোর মোট ভরবেগের পরিবর্তনের হার পাবো না? এই যে টোটাল গ্যাসের যতগুলো অণু ছিল এই গ্যাসেরই মোট ভরবেগের পরিবর্তনের হারটা আমরা বের করতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে আমরা একটা অণুর আমরা কি করলাম, আগে ভরবেগের পরিবর্তন হার বার করে নিলাম, সেটা দেখলাম 2ml c1 স্কয়ার হয়। তাহলে 2 নাম্বার অণুটা কি হবে c1 এর জায়গায় যা c2 হবে, 3 নাম্বারটা কি হবে c3 হবে, আর এইভাবে যদি আমরা যদি n তম অণু বার করি cn হবে। এই সবগুলো যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা কি পাবো বলতো টোটাল অণুর অর্থাৎ গ্যাসের টোটাল ভরবেগের পরিবর্তন হার আমরা কি করতে পারবো বলতো বার করতে পারবো। ঠিক আছে, তাহলে সেটা আমরা কি করবো বলতো এখন লিখবো। দেখো তাহলে তো আমি কিন্তু এগুলো মিশিয়ে দিচ্ছি, কারণ আমি সিরিয়ালি একের পর এক যাচ্ছি। তোমরা যখন ভিডিওটা দেখবা তো প্রথম থেকে সিরিয়ালি একের পর এক আমি যেভাবে নোট করে দিচ্ছি একের পর এক এভাবে কি করবো তো নোট করে আসবো, তাহলে একবার শেষ লাইনে গিয়ে দেখবো প্রমাণ শেষ হয়ে যাবে। এগুলো আমরা দেখো তাহলে। অতএব এখন আমরা কি লিখবো বলতো যে পাত্রস্থ, ওই যে পাত্রটা ছিল এই পাত্রস্থ গ্যাসের, তার মানে কি পাত্রের ভিতরে যতগুলো গ্যাস ছিল সবগুলো মানে গ্যাসের টোটাল গ্যাসেরই, তাহলে পাত্রস্থ গ্যাসের মোট ভরবেগের পরিবর্তনের হার, কত হবে দেখো কত হবে। তাহলে প্রথম অণুর কি ছিল 2m c1 স্কয়ার ডিভাইডেড বাই l প্লাস 2m c2 স্কয়ার ডিভাইডেড বাই l প্লাস 2m c3 স্কয়ার ডিভাইডেড বাই l প্লাস ডট 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 এভাবে যোগ করে 2m cn স্কয়ার ডিভাইডেড বাই কত আসছে বলো তো l। এখন থেকে দেখো এখান থেকে কমন কি কি জিনিস কমন যায় হচ্ছে 2ml কমন যায়, থাকে কে c1 স্কয়ার প্লাস c2 স্কয়ার প্লাস c3 স্কয়ার প্লাস ডট 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 cn স্কয়ার। দেখো আমার আবার উপরের দিকে মিশিয়ে দিতে হবে। তো উপরের দিকে যদি দেখো আমি যদি এগুলো মিশিয়ে দিই একটু, দেখো এটা যদি আমরা পাত্রস্থ গ্যাসের, তাহলে এখান থেকে খেয়াল করে দেখো আমরা যে এখানে একটা ইকুয়েশন নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে আমরা যে বর্গমূল গড় বর্গবেগ যেটা দেখছিলাম c ইকুয়াল কি ছিল মনে আছে c1 স্কয়ার প্লাস c2 স্কয়ার প্লাস c3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস cn স্কয়ার ডিভাইডেড বাই n, তার উপর কি ছিল বলতো রুট ছিল, এরকম ছিল না বর্গমূল গড় বর্গবেগ। এখান থেকে আমরা এটা লিখতে পারি না যে c ইকুয়াল কত বলতো এই রুটটাকে যদি আবার এবার স্কয়ার নিয়ে আসি তাহলে কি হবে cn স্কয়ার প্লাস c2 স্কয়ার প্লাস c3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস cn স্কয়ার ডিভাইডেড বাই n। এরকম একটা সম্পর্ক কিন্তু আমরা কি করবো বলতো জানি। তো এখন দেখো এই যে এই সমীকরণে যদি আমরা কি করতে চাই বলতো এই মানটা মানে বর্গমূল গড় বর্গবেগটা যদি বের করে নিয়ে আসতে চাই, c এর মানটা যদি এখান থেকে নিয়ে আসতে চাই, তাহলে আমাদের কি করতে হবে নিচে একটা ইয়ার নিয়ে আসতে হবে। দেখো এখানে c1 স্কয়ার প্লাস c2 স্কয়ার প্লাস c3 স্কয়ার ডট 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 cn স্কয়ার আছে নাই কি, জাস্ট নিচের এনটা নাই। এখানে যদি নিচে এন নিয়ে আসতে চাই তাহলে আমাদের কি করতে হবে উপরে এন দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা এখন সেই কাজটাই করি। দেখো এটা জাস্ট সূত্রটা আমি মনে করে দিলাম তোমাদের যদি মনে না থাকে। তো খেয়াল করে দেখো আমরা যদি এখন ওই কাজটাই করব, উপরে এবং নিচে n দ্বারা কি করে দেব বলতো গুণ করে দেব, তাহলে কত হবে 2mn ডিভাইডেড বাই l আছে, আর এখানে কি হবে c1 স্কয়ার প্লাস c2 স্কয়ার প্লাস c3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস cn স্কয়ার ডিভাইডেড বাই কত আসবে বলতো n। ঠিক আছে, খেয়াল করে দেখো এইটা সমান এখন আমরা কি লিখতে পারবো বলতো এই n n কেটে যায় কিন্তু এই লাইনে চলে আসবে। হ্যাঁ, তো এটা সমান আমরা কি লিখতে পারবো বলতো 2mn ডিভাইডেড বাই l c স্কয়ার। তাই তো এটা আমরা কি পেলাম বলতো পাত্রস্থ গ্যাসের মোট ভরবেগের পরিবর্তনের হার, পাত্রস্থ গ্যাসের মোট ভরবেগের পরিবর্তনের হার। তো এখন একটা জিনিস খেয়াল করে দেখো আমরা নিউটনের দ্বিতীয় সূত্র পড়ছিলাম যে কোন বস্তুর উপর প্রযুক্ত বল তার ভরবেগের পরিবর্তনের হারের সমান, ভরবেগের পরিবর্তনের হারের সমান কি বলতো প্রযুক্ত বল। তার মানে বল মানে কি বলতো বল F ইজ ইকুয়াল কি বলতো ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের
পরিবর্তনের হার। তাহলে এই তো গ্যাসের মোট ভরবেগের পরিবর্তনের হার সমান আমরা কি বার করছিলাম 2mn c² ডিভাইডেড বাই l। তাহলে এটাই কি হবে বলতো বলের মান হবে না। F ইকুয়াল কত ভরবেগের পরিবর্তনের হার, এই ভরবেগের পরিবর্তনের হারটা এটা এখানে আমরা বসালে সেটা আমরা কি পাবো বলতো 2mn পাবো। 2mn c² ডিভাইডেড বাই l ইকুয়াল আমরা কি পেলাম বলতো বলের মানটা পেয়ে গেলাম। অর্থাৎ এই যে গ্যাসের অণুগুলো ছোটাছুটির কারণে তারা পাত্রের দেয়ালে যে বলটা দেবে এই বলের মানটা আমরা কি করলাম বলতো পেয়ে গেলাম। F ইকুয়াল কত 2mn c² ডিভাইডেড বাই কত বলতো l। কেন আমরা এত দূর ঘুরে আসলাম? কারণ আমরা চাপের মান বার করব। চাপ আদর্শ গ্যাসের চাপের রাশিমালা। চাপ P ইকুয়াল কত F ভাগ E, বল ভাগ ক্ষেত্রফল। এই তো বলটা লাগবে, এর জন্য এত কাহিনী করে আমরা এই বলের মানটা কি করলাম বলতো বের করলাম যে পাত্রের দেয়ালে গ্যাসের অণুগুলো কি পরিমাণ বল দিচ্ছে। ঠিক আছে, তাহলে পাত্রের দেয়ালে গ্যাসের অণুগুলো কি দিচ্ছে বলতো এই পরিমাণ বল দিচ্ছে। এখন যদি আমরা চাপটা বার করতে চাই তাহলে পাত্রের দেয়ালে কি পরিমাণ গ্যাসের অণুগুলো কি দিচ্ছে বলতো চাপ দিচ্ছে, সেটা যদি বার করতে চাই তাহলে কি হবে চাপ P ইকুয়াল কি আসবে বলতো F ভাগ E। চাপের সংজ্ঞাটা একটু খেয়াল করে দেখো। চাপ কাকে বলে? যে কোন তলের প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা কি বলি বলতো চাপ বলি। কোন তলের প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে তুমি বলটা দিবা, এটা একটা তল, এই তলের প্রতি একক ক্ষেত্রফলের উপর কি পরিমাণ বল দিচ্ছে সেটা কি বলতো চাপ। এখন তুমি খেয়াল করো তো এই যে গ্যাসের অণুগুলো আছে, গ্যাসের অণুগুলো যে চাপ দিচ্ছে কোন কোন তলে দিচ্ছে? এই তলেও দিচ্ছে ঘনকের, এই তলেও দিচ্ছে, এই তলেও দিচ্ছে, এই তলেও দিচ্ছে। ঘনকের কয়টা তল থাকে? 6টা তল থাকে। ঠিক আছে, এই তো এটা যদি একটা কি করবো, এটা কিন্তু একটা ঘনক আকৃতির বস্তু। কয়টা তল? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। ঠিক আছে, আর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান এই ঘনকের। তাহলে এখানে যেহেতু 6টা তল এবং প্রতিটি তলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তার মানে কি বর্গাকার না? তলগুলো কেমন? বর্গাকার। বর্গের ক্ষেত্রফল কত বলতো? বাহু গুণন বাহু, তার মানে কি বাহু স্কয়ার। একটা বাহুর দৈর্ঘ্য যদি m হয় তাহলে একটা তলের ক্ষেত্রফল কত? একটি তলের ক্ষেত্রফল কত হবে বলতো l স্কয়ার। তাহলে এরকম কয়টি তল আছে? 6টি তল আছে। তাহলে 6টি তলের ক্ষেত্রফল কত হবে? প্রত্যেকটা তল যোগ করো, তাহলে কত হবে 6l স্কয়ার। তাহলে এটা কি হবে বলতো টোটাল তলের ক্ষেত্রফল। এই 6টা তলের উপর কি দেবে বলতো বল দেবে। এই 6টা তলের উপর কি দেবে বলতো এই বলটা দেবে গ্যাসের অণুগুলো। তাহলে বলের মান তো আমরা বার করে রাখছি কত 2mn c² ডিভাইডেড বাই l। ক্ষেত্রফলের মান কত হবে 6l স্কয়ার। একটা তলের ক্ষেত্রফল l স্কয়ার, 6টা তল আছে, 6টা তলের ক্ষেত্রফল কত হবে 6l স্কয়ার। কারণ 6টা তলের উপরে কি দেবে গ্যাসের অণুগুলো কি দেবে বল দেবে না। গ্যাসের অণুগুলো মুক্তভাবে ছোটাছুটি করবে, এই তলে দেবে, এই তলে ধাক্কা দেবে, এই তলে, এই তলে, চারপাশে সবগুলো তলে কি দেবে বলতো ধাক্কা দেবে। ঠিক আছে, তাহলে এটা আসলে কি বলতো 6l স্কয়ার। এটা যদি এখন কি করো বলতো ক্যালকুলেশন করো, তাহলে দেখো এটা দ্বারা যদি কাটো তাহলে কত আসে 3, তাহলে কত আসে 1/3 mn c² ডিভাইডেড বাই কত আসে বলতো l কিউব। ঠিক আছে, এটা কি আসে বলতো l কিউব। তাহলে ঘনকের আয়তন কি বলতো? ঘনকের আয়তনের সূত্র কি? বাহু ঘনকের আয়তন সমান কত আসে বলতো l কিউব। তাহলে এই আয়তনটা যদি আমরা v ধরে নেই তাহলে ঘনকের আয়তন v ইকুয়াল কত হবে বলতো l কিউব হবে। হ্যাঁ, তাহলে এখান থেকে দেখো আমরা চাপ p ইকুয়াল আমরা এটা লিখতে পাচ্ছি 1/3 mn c² ডিভাইডেড বাই v। ভিটাকে যদি আমরা এই পাশে গুণ করে দিই তাহলে কি হবে বলতো pv ইকুয়াল কত বলতো 1/3 mn c²। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কি বলতো ইকুয়েশন, বক্স করে রাখবা। তাহলে pv ইকুয়াল কত আসলো 1/3 mn c², যেখানে p টা কি চাপ, গ্যাসের অণুগুলো দ্বারা প্রদত্ত চাপ, v টা কি ওই গ্যাসের অণুকে যে পাত্রে রাখছি সেই পাত্রের কি বলতো আয়তন। ঠিক আছে, m টা কি গ্যাসের প্রতিটি অণুর ভর, n টা কি ওই পাত্রে কি পরিমাণ কি আছে বলতো অণু আছে, আর c টা কি গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ অর্থাৎ CRMS। আমরা কিন্তু দেখো এখান থেকে এটা CRMS বার করে নিয়েছি, এটা কি বলতো CRMS বর্গমূল গড় বর্গবেগ। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো mn, এই mn সমান দেখো আমি এখানে বার করেছি গ্যাসের মোট ভর ক্যাপিটাল M। এটাকে আমরা এইভাবে লিখতে পারি না যে PV ইকুয়াল কত বলতো 1/3 ক্যাপিটাল M c²। এরকম যদি ক্যাপিটাল M দেওয়া থাকে তাহলে তুমি বুঝে নেবে কি বলতো গ্যাসের মোট ভর দেওয়া আছে। তাহলে PV ইকুয়াল 1/3 ক্যাপিটাল M c², এটা কি বলতো গ্যাসের মোট ভর। তাহলে এখন তুমি এখান থেকে দেখো এখান থেকে আরেকটা ইকুয়েশন আমরা নিয়ে আসবো। হ্যাঁ, ইকুয়েশনটা দেখো এই ভিটাকে যদি এর পাশে পার করে দিই তাহলে কি হবে বলতো P ইকুয়াল 1/3 m ডিভাইডেড বাই v c²। তাহলে m টা কি ছিল গ্যাসের মোট ভর আর v টা কি ছিল গ্যাসের আয়তন। তোমার মনে হচ্ছে ঘনকের আয়তন,
তো গ্যাসকে যে পাত্রে রাখবে সেই পাত্রে তো আকার ধারণ করে। তাহলে ঘনকের আয়তনটা কি বলতো? গ্যাসের আয়তন। তাহলে গ্যাসের ভর ডিভাইড বাই গ্যাসের আয়তন, ভর ডিভাইড বাই আয়তন মানে কি? ঘনত্ব। তার মানে কি? গ্যাসের ঘনত্ব। তাহলে পি ইকুয়াল কত বলতো? 1/3 গ্যাসের ঘনত্ব যদি রো হয়, এটা কি আসে বলতো? সি স্কয়ার চলে আসলো। ঠিক আছে, এই তো এটাই হলো কি বলতো? আদর্শ গ্যাসের কি বলতো? চাপের রাশিমালা। আদর্শ গ্যাসের চাপের রাশিমালা। পি ইকুয়াল কত বলতো? 1/3 রো সি স্কয়ার। পি ইকুয়াল কত বলতো? 1/3 রো সি স্কয়ার। এই তো আমাদের টার্গেট, আদর্শ গ্যাসের চাপের রাশিমালা বের করা। পি ইকুয়াল কত? 1/3 রো সি স্কয়ার। তাহলে এখানে যে কটা বক্স করে দিছি, এই প্রত্যেকটা লাইন সুন্দর করে কি করবো বলতো? বুঝে বুঝে অবশ্যই করতে হবে যে কোনটা কি। পিটা গ্যাসের চাপ, ভিটা কি গ্যাসের আয়তন, স্মল এমটা কি গ্যাসের প্রতিটি অণুর ভর, এনটা কি গ্যাসের কি বলতো? অণুর সংখ্যা, টোটাল অণুর সংখ্যা, সিটা কি বর্গমূল গড় বর্গবেগ, বর্গমূল গড় বর্গবেগ। আর এখানে ক্যাপিটাল এমটা কি? গ্যাসের মোট ভর। এটাকে এই ভিটাকে যদি এর পাশে পার করে দেই, তাহলে এম ডিভাইডেড বাই ভি, তার মানে গ্যাসের মোট ভর ডিভাইডেড বাই গ্যাসের মোট আয়তন, তার মানে কি? গ্যাসের মোট ঘনত্ব। তাহলে এখান থেকে কি বললাম? পি ইকুয়াল টু 1/3 রো কি আসলো বলতো? সি স্কয়ার। এই যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনটা কি বলতো? আদর্শ গ্যাসের চাপের রাশিমালা। আদর্শ গ্যাসের চাপের রাশিমালা। ঠিক আছে, তো অনেক কাহিনী করে প্রমাণটা করলাম। তো প্রমাণ যদি কেউ শিখতে চাও, অবশ্যই যেভাবে বললাম প্রথম থেকে লাইন বাই লাইন যেভাবে যেভাবে লিখে দিয়েছি ওইভাবে সুন্দরভাবে করবা। ঠিক আছে, এটা রিপিট করা সম্ভব না, কারণ আমি সবকিছু কি করছি বলতো? মিশিয়ে দিছি। ঠিক আছে, তো তুমি প্রথম থেকে যেভাবে নোট করে দিয়েছি ওইভাবে নোট করে নোট করে নোট করে নোট করে সুন্দরভাবে একবার এটা শেষ লাইন কি করবো বলতো? আসবা। হ্যাঁ, আশা করি খুব সহজে কি করবো বলতো? বুঝতে পারবা। তো আজকের লেকচার এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।